হরমুজ প্রণালী সচল করতে কূটনৈতিক তৎপরতা জোরদার ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। নেটোতে আমেরিকার অবস্থান এখনো অটুট বলে মন্তব্য ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলের। ইস্টার উপলক্ষে ইউক্রেন সীমান্তে যুদ্ধবিরতি শুধুই মানবিক পদক্ষেপ বলে জানিয়েছে ক্রেমলিন। স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্য মস্কো। জার্মান এয়ারলাইন সংস্থা লুফথানসার কর্মীদের ধর্মঘট, ফ্লাইট বিপর্যয়ে বিপাকে হাজারো যাত্রী। বাকিংহাম প্যালেসের রানী এলিজাবেথের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছে রাজকীয় ফ্যাশন প্রদর্শনী। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সামরিক ও লজিস্টিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার স্টারমার জানান, বৃহস্পতিবার রাতে ট্রাম্পের সাথে ফোনালাপে একটি আন্তর্জাতিক জোট গঠনের মাধ্যমে এই নৌপথ সচল করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য সফরে গিয়ে শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী একথা জানান। হরমুজের বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালাতে তিনি এরই মধ্যে কাতার, বাহরাইন ও আরব আমিরাত সফর করেন এবং দেশগুলোর উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। এর আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এবং ইউএস স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এই সংকট নিরসনে প্রয়োজনীয় কূটনৈতিক, সুরক্ষা ও পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। উপসাগরীয় অঞ্চলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক সফরে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আঞ্চলিক নেতাদের সাথে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী সচল করাই এই সফরের মূল লক্ষ্য। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের এ সংক্রান্ত ফোনালাপের কথা উল্লেখ করে স্টারমার জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সামরিক সক্ষমতা এবং লজিস্টিক পরিকল্পনা চলছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে আমরা 30টিরও বেশি দেশের একটি জোট গঠন করছি। এই আন্তর্জাতিক জোট সামরিক এবং কূটনৈতিক উভয়ভাবেই একটি ব্যবহারিক পরিকল্পনা নিয়ে কাজ করবে। পাশাপাশি নেটোর প্রতি আমাদের সমর্থন স্পষ্ট। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট। তবে আমি মনে করি এখন সময় এসেছে ইউরোপিয়ান দেশগুলোর প্রতিরক্ষা খাতে আরো বেশি দায়িত্ব পালন করার এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। মধ্যপ্রাচ্যে সফরের ধারাবাহিকতায় গত বুধবার ও বৃহস্পতিবার প্রধানমন্ত্রী স্টারমার উচ্চ পর্যায়ের বৈঠক করেন ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে। ডাউনিং স্ট্রিটের তথ্য অনুযায়ী এই আলোচনায় জ্বালানি বাণিজ্যের জন্য অপরিহার্য এই নৌপথটি দ্রুত সচল করার বিষয়ে তারা একমত হয়েছেন। বৃহস্পতিবার বাহরাইনে নিযুক্ত ব্রিটিশ সেনাদের সাথে আলাপকালে স্টারমার বর্তমান যুদ্ধবিরতিকে নাজুক বলে অভিহিত করেন। এর আগে মঙ্গলবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এবং স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এক ফোনালাপে 40 দেশের জোটবদ্ধ বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা ও পরিকল্পিত সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করেন। আমার মনে হয় এখানকার সবার মধ্যে মূলত একটি ধাক্কা বা বিস্ময় কাজ করছে। তবে এখন যুদ্ধবিরতি হওয়ায় এক ধরনের স্বস্তিও রয়েছে। আমি আমাদের সেনাদের সাথে গত 6 থেকে 7 সপ্তাহ সম্মিলিত আত্মরক্ষা এবং আমাদের সামরিক সক্ষমতা নিয়ে কাজ করছি। আমাদের অনেক পাইলট সংঘাত শুরু হওয়ার মাত্র 2 ঘন্টা পর থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নেটোর সঙ্গে আমেরিকার সংশ্লিষ্টতা এবং ইরানের উপর হামলা নিয়ে ট্রাম্পের সাথে স্টারমারের মতপার্থক্য থাকলেও বর্তমানে দুই নেতাই একটি ব্যবহারিক পরিকল্পনা বাস্তবায়নে একমত হয়েছেন। বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে ব্রিটেনের নেতৃত্বে এই কূটনৈতিক প্রচেষ্টা এখন আন্তর্জাতিক মহলে বড় আলোচনার বিষয়। ইসরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। পশ্চিমা সামরিক জোট নেটোতে আমেরিকার প্রতিশ্রুতি নিয়ে সৃষ্ট সংশয় উড়িয়ে দিলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। শুক্রবার লন্ডনে এক প্রতিরক্ষা সম্মেলনে তিনি জোর দিয়ে বলেন, নেটোতে ওয়াশিংটনের অবস্থান এখনও অটুট এবং অবিচ্ছেদ্য। এর আগে হরমুজ প্রণালীর নিরাপত্তায় নেটো মিত্রদের অনীহা এবং গ্রিনল্যান্ড অধিগ্রহণ পরিকল্পনা বাস্তবায়নে ইউরোপিয়ান দেশগুলোর তীব্র প্রতিরোধের মুখে ক্ষুব্ধ হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপ থেকে আমেরিকান সেনা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন বলে খবর প্রকাশ পায়। বর্তমানে ইউরোপে প্রায় 80,000 আমেরিকান সেনা মোতায়েন রয়েছে, যার বড় অংশের অবস্থান জার্মানিতে।
যদিও হোয়াইট হাউস জানিয়েছে সেনা কমানোর কোনো চূড়ান্ত পরিকল্পনা এখনও পেন্টাগনকে দেওয়া হয়নি। জন হিলি স্পষ্ট করেছেন, আমেরিকান সমর্থন বজায় থাকলেও ইউরোপিয়ান দেশগুলোকে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াতে হবে এবং তারা সেই পথেই হাঁটছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডিফেন্স সেক্রেটারি হেগসেতের সাথে আমাদের আলোচনায় এটি পরিষ্কার যে নেটোর আর্টিকেল 5 এর প্রতি আমেরিকান প্রতিশ্রুতি এখনো অটুট। তবে আমাদের এখন দ্রুত এগুতে হবে। ইউরোপকে নিজেদের নিরাপত্তার বড় দায়িত্ব নিতে হবে এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগ আরও বাড়াতে হবে, যার নেতৃত্বে থাকবে ব্রিটেন। অর্থোডক্স ইস্টার উপলক্ষে ইউক্রেন সীমান্তে 32 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। ক্রেমলিন একে মানবিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করলেও তারা বলছে কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং একটি স্থায়ী শান্তি চুক্তিই তাদের লক্ষ্য। এদিকে রাশিয়ান দূতের গোপন আমেরিকা সফর ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। তবে এই সফরে ইউক্রেনের সঙ্গে আলোচনা শুরুর কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি ক্রেমলিনের। মস্কোর সাধারণ মানুষের মধ্যে এই যুদ্ধবিরতি নিয়ে স্বস্তির পাশাপাশি গভীর সংশয় কাজ করছে। রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশের মানুষের কাছেই অর্থোডক্স ইস্টার একটি আবেগপূর্ণ পবিত্র ধর্মীয় উৎসব। এই উৎসব উপলক্ষে 32 ঘন্টার এক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও ক্রেমলিন বলছে এটি শুধুই একটি মানবিক সিদ্ধান্ত। এই যুদ্ধবিরতি সম্পূর্ণ মানবিক কারণে। ইস্টার আমাদের এবং ইউক্রেনের মানুষের জন্য এক পবিত্র দিন। তবে আমরা শুধু সাময়িক বিরতি নয়, একটি স্থায়ী এবং টেকসই শান্তি চাই। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সঠিক সিদ্ধান্ত নিলে আজই এই শান্তি আসতে পারে। তবে স্থায়ী শান্তির এই পথ এখনও যথেষ্ট জটিল ও দুর্গম। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাশিয়ান প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভের সাম্প্রতিক আমেরিকা সফর। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সাথে দিমিত্রিভের এই সাক্ষাৎকে অনেকে শান্তির আলোচনার সূত্রপাত মনে করলেও ক্রেমলিন এখনই একে আনুষ্ঠানিক আলোচনা বলতে নারাজ। আমি এই সফরের বিষয়টি নিশ্চিত করছি, তবে কিরিল দিমিত্রিভ সেখানে কোনো শান্তি চুক্তি নিয়ে আলোচনা করছেন না এবং এটি আনুষ্ঠানিক আলোচনার কোনো শুরু নয়। তিনি কেবল অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে কাজ করছেন। মূলত রাশিয়ার তেলের উপর থেকে আমেরিকার নিষেধাজ্ঞা তুলে নেয়ার যেই সময়সীমা 11 এপ্রিল শেষ হচ্ছে, সেই প্রেক্ষাপটেই এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বড় বড় নেতাদের কূটনৈতিক তৎপরতার মাঝে মস্কোর সাধারণ মানুষের মনে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। দীর্ঘ যুদ্ধের ক্লান্তি থেকে ইস্টারের এই সাময়িক বিরতি তাদের মনে কিছুটা স্বস্তি দিলেও স্থায়ী শান্তি নিয়ে তারা এখনও সন্দিহান। তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, ঈশ্বর মঙ্গল করুন, কিন্তু পরিস্থিতি যে খুব দ্রুত উন্নত হবে তেমন কোনো লক্ষণ দেখছি না। অধিকাংশ নাগরিকের মতে এই বিরতি কেবল সাময়িক এবং উৎসব শেষ হলেই পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে যাবার আশঙ্কা রয়েছে। কিন্তু এমন অনিশ্চয়তার মাঝেও অনেকের কাছে শান্তির প্রত্যাশা আরও গভীর ও ব্যক্তিগত। রাজনীতির জটিলতা ছাপিয়ে তারা কেবল নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি যুদ্ধমুক্ত নিরাপদ পৃথিবীর স্বপ্ন দেখছেন। রাজনীতির জটিলতা ছাপিয়ে তারা কেবল নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি যুদ্ধমুক্ত নিরাপদ পৃথিবীর স্বপ্ন দেখছেন। আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যে যে সম্প্রীতি দরকার, এই বিরতি কি সেখানে পৌঁছতে পারবে? তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বাস্তবে আমার সন্দেহ আছে। তবে প্রতিবেশী দুই দেশের দীর্ঘদিনের সংঘাতের ক্ষত এই সামান্য বিরতিতে কতটা উপশম হবে তা নিয়ে সংশয় কাটছে না প্রবীণদের মনে। আমি চাই সবাই ভালো থাকুক, শিশুরা হাসুক, আর আমাদের মাথার উপর যেন সবসময় একটি শান্তিপূর্ণ আকাশ থাকে। এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় চাওয়া। ইস্টার উৎসবের ধর্মীয় অনুভূতি এবং উৎসব মুখর পরিবেশের প্রতি সম্মান জানিয়ে এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। তবে উৎসবের আমেজ শেষ হওয়ার পর এই স্থিতিশীলতা দীর্ঘমেয়াদী শান্তিতে রূপ নেবে কিনা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর প্রত্যাশা ও সংশয় উভয়ই রয়েছে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। রাশিয়ার সঙ্গে যুদ্ধের চতুর্থ বছর এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার প্রভাবে ইউক্রেনের কৃষিখাতে চরম বিপর্যয়ের মুখে। চলমান ইরান সংঘাতের জেরে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হয়ে ইউক্রেনের লিটার প্রতি দাম ছাড়িয়েছে 92 রিভনিয়া।
কৃষি বিশেষজ্ঞদের মতে সারের উচ্চমূল্য এবং ডিজেল সংকটের কারণে এবছর দেশটির মোট কৃষি উৎপাদন 5 থেকে 10% পর্যন্ত হ্রাস পেতে পারে। এদিকে চলতি বছর ফেব্রুয়ারির পর থেকে উৎপাদন খরচ প্রায় 60% বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধে নিজস্ব বেশ কিছু শোধনাগার ধ্বংস হয় আমদানিকৃত ইউরোপিয়ান জ্বালানির উপর নির্ভরশীল ইউক্রেন। দীর্ঘ 4 বছরের রুশ আগ্রাসন আর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া নতুন উত্তেজনার দ্বিমুখী চাপে ইউক্রেনের কৃষি খাত। ইরান আমেরিকা সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতায় দেশটিতে ডিজেলের দাম প্রায় দ্বিগুণ বেড়ে লিটার প্রতি 92 রিভনিয়া ছাড়িয়েছে, যার ফলে গভীর সংকটের মুখে দেশটির কৃষি উৎপাদন। জ্বালানি ও সারের আকাশচুম্বী মূল্যের চাপে আবাদের পরিধি কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন স্থানীয় কৃষকরা। লোকসান এড়াতে অনেক খামারি প্রধান শস্যগুলোর চাষ থেকে সরে দাঁড়াচ্ছেন। কৃষি সংশ্লিষ্টদের আশঙ্কা, উৎপাদন খরচ 60% পর্যন্ত বেড়ে যাওয়ায় চলতি মৌসুমে ইউক্রেনের জাতীয় উৎপাদন 10% পর্যন্ত হ্রাস পেতে পারে। সরকারকেই এই সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে। তারা আমাদের অভ্যন্তরীণ এবং বৈশ্বিক পরিস্থিতি সবটাই অনেক ভালো বোঝেন। আর এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে জরুরি হলো জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজে বের করা। বিশেষ করে সামনে আমাদের ফসল কাটার মৌসুম আসছে। ইতি হবে 2022 সালের সেই ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তি। সে সময় সব ধরনের পণ্যের দাম আকাশচুম্বী হয়ে গিয়েছিল। ইউক্রেনের অনেক কৃষকের জন্য এটি দেউলিয়া হয়ে যাওয়ার নামান্তর হতে পারে। বিশেষ করে যারা নতুন বছরের আগে তেলের মজুত করতে পারেনি, এটি দেশের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে। কারণ রাষ্ট্রীয় করের বড় অংশ আসে কৃষি খাত থেকে এবং আমাদের রপ্তানি বাণিজ্যও মূলত কৃষি নির্ভর। এদিকে গত মঙ্গলবার ইরান আমেরিকা সংঘাত 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা দিলেও তাতে স্বস্তি ফিরছে না ইউক্রেনের কৃষি খাতে। মূলত রাশিয়ার হামলায় নিজস্ব বেশ কটি তেল শোধনাগার ধ্বংস হওয়ায় দেশটি এখন জ্বালানির জন্য পুরোপুরি নির্ভর করছে ইউরোপিয়ান আমদানির উপর। এরই মধ্যে ইউক্রেনের খাদ্য রপ্তানি 190টি দেশ থেকে কমে 150টি দেশে নেমে এসেছে। শস্য সরবরাহ ব্যবস্থার এই বিপর্যয় শুধু ইউক্রেন নয়, বরং বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় এক নতুন উদ্বেগের জন্ম দিচ্ছে। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। জার্মান এয়ারলাইন্স লুফথানসা ও এর সহযোগী সংস্থা সিটি লাইনের কেবিন ক্রুদের ধর্মঘটে বড় ধরনের ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। শুক্রবার ফ্র্যাঙ্কফুর্ট ও মিউনিখ সহ প্রধান বিমানবন্দরগুলিতে অন্তত 580টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার ফলে ভোগান্তিতে পড়েছেন প্রায় 72,000 যাত্রী। বেতন বৃদ্ধির দাবিতে ইন্ডিপেন্ডেন্ট ফ্লাইট অ্যাটেন্ডেন্টস অর্গানাইজেশন এই ধর্মঘটের ডাক দেয়। তবে এই অস্থিরতার মধ্যেই লুফথানসা গ্রুপের নতুন শাখা সিটি এয়ারলাইন্স কর্মীদের সাথে 35% পর্যন্ত বেতন বৃদ্ধির চুক্তি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। মূলত খরচ কমাতে পুরনো সিটি লাইন বন্ধ করে নতুন এই সংস্থাকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে লুফথানসা। এর প্রতিবাদে এবং চাকরি হারানোর শঙ্কায় পুরনো কর্মীরা এই ধর্মঘট পালন করছেন। কর্তৃপক্ষ এই আন্দোলনকে অযৌক্তিক বললেও ইউনিয়নের অধীনে আলোচনা সফল না হওয়া পর্যন্ত কঠোর অবস্থানে অনড় রয়েছেন কর্মীরা। ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের জীবন ও ফ্যাশনের অনন্য সংগ্রহ নিয়ে শুরু হয়েছে এক বিশাল প্রদর্শনী। বাকিংহাম প্যালেসের কিংস গ্যালারিতে উন্মুক্ত হয়েছে তার পোশাক ও অলংকারের বিরল সংগ্রহ, যার অনেকগুলোই আগে কখনো প্রদর্শিত হয়নি। ব্রিটেনের প্রয়াত রানী এলিজাবেথের পোশাকের 300টিরও বেশি আইটেম শুক্রবার থেকে প্রদর্শিত হচ্ছে বাকিংহাম প্যালেসের কিংস গ্যালারিতে। কুইন এলিজাবেথ II হার লাইফ ইন স্টাইল শিরোনামের এই প্রদর্শনী তার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে। এতে প্রায় 1 শতাব্দী জুড়ে তার রাজকীয় জীবনের ফ্যাশন বিবর্তন তুলে ধরা হয়েছে বলে জানালেন প্রদর্শনীর কিউরেটর ক্যারোলিন দে গুইতো। এই প্রদর্শনীতে রানীর জীবনের প্রতিটি দশক তুলে ধরা হয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তার ফ্যাশন ও ব্রিটিশ ডিজাইনের সঙ্গে সম্পর্ক এখানে স্পষ্ট। প্রদর্শনীতে রয়েছে 1947 সালের তার বিয়ের পোশাক,
1953 সালে রানী হিসেবে অভিষেকের গাউন সহ বহু ঐতিহাসিক পোশাক। পাশাপাশি রয়েছে অ্যাকুয়াম্যারিন টায়ারা ও বার্মিজ রুবি টায়ারার মতো মূল্যবান অলংকার। Two very important things. রানীর ফ্যাশন ঐতিহ্য দুইভাবে গুরুত্বপূর্ণ। তিনি সারা জীবন ব্রিটিশ ডিজাইনকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন এবং তার নিজস্ব স্টাইল আজও নতুন প্রজন্মের ডিজাইনারদের অনুপ্রাণিত করে। Many contemporary designers. প্রদর্শনীর অর্ধেকেরও বেশি আইটেম আগে কখনো জনসম্মুখে আনা হয়নি। এমনকি 2012 সালের লন্ডন অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবহৃত পোশাকটিও প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। এই পোশাকগুলোর সঙ্গে এত কাছ থেকে কাজ করা অসাধারণ একটি অভিজ্ঞতা। কাপড়ের গুণ, স্পর্শ, এমনকি কখনো কখনো রানীর ব্যবহৃত সুগন্ধ অনুভব করা যায়। 10 এপ্রিল থেকে আগামী 18 অক্টোবর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। রাজকীয় ইতিহাস, ফ্যাশন ও সংস্কৃতির এক অনন্য সংমিশ্রণ দেখতে ইতিমধ্যে ভিড় করছেন দর্শনার্থীরা। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।